হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পঁয়ষট্টি সভা 2026 এর অঙ্কের পেজ নাম্বার 406 সেট নাম্বার 10 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এক দাগে আছে, নিচের প্রত্যেকটি প্রশ্নের সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো একে আছে, বার্ষিক 8% সরল সুদের হারে আসল ও সুদের পরিমাণ একই হলে সময়কাল কত হবে? তাহলে আমরা সরল সুদ নির্ণয়ের যে সূত্র আই সমান পিআরটি বাই 100, এই সূত্র দিয়ে ইজিলি অঙ্কটা করতে পারবো। তবে আই পিআরটি এই রাশিগুলির মধ্যে কিসের মান কত দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হবে। তাহলে লিখব কি এখানে আচ্ছা, সূত্রটা হচ্ছে কি আই সমান পিআরটি বাই 100। তাহলে এখানে আই সমান পি সমান আর সমান টি সমান লিখব। তাহলে এখানে আই সমান পি সমান টি সমান আর সমান লেখা হয়নি, তাহলে এখানে লিখলাম আর সমান। তো এখানে আছে বার্ষিক 8% সরল সুদের হারে, তাহলে আর এখানে 8% আছে। সরল সুদের হারে আসল ও সুদের পরিমাণ একই, আসল এবং সুদের পরিমাণ একই। তাহলে আসল যদি x টাকা ধরি, সুদের পরিমাণও x টাকা হবে, সুদের পরিমাণও x টাকা। তাহলে সময়কাল বের করতে হবে, অর্থাৎ আই বের করতে হবে। তো এই সূত্র ব্যবহার করব। আমরা লিখব কি, আমরা জানি যে আই সমান পিআরটি বাই 100। আমরা জানি যে I ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, বা বজ্রগুণ করলে পাই পি আর টি সমান 100 I। আমাকে টি বের করতে হবে, তাহলে টি সমান লিখে নিই, টি সমান 100 I বাই পি আর সমান 100 দিলাম। দেখো, আই ফর এক্স, এক্স দিলাম, পি ফর এক্স অ্যান্ড আর ফর 8। এক্স এক্স কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 25 100। তাহলে এটা 25/2, 25/2, তাহলে এটা 12.5, অর্থাৎ 12.1/2, বা আমরা 12.5ও দিতে পারি। তাহলে অতএব সময়কাল 12.1/2 বছর, অর্থাৎ 12.5 বছর। নেক্সট আছে 2 দাগ। যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স সমান 12, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান 18 হয়, তবে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণ দুটো আমরা আগে লিখে নেব খাতায়। লিখব, প্রদত্ত সমীকরণ দুটি হলো, প্রথমটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স সমান 12, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান 18, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে 1 ও মানে 1 প্লাস, আমি এখানে শর্টে লিখছি একটু, 1 প্লাস 2 করে পাই কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই 2xy প্লাস এক্স প্লাস ওয়াই সমান 12, আর এখানে 18, তাহলে এটা হলো 30। তাহলে দেখো, এখান থেকে এই পর্যন্ত এটা অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এক্স প্লাস ওয়াই, আর 30টাকে সমানচিহ্ন ডান দিকে লিখলে সমান এই -30 সমান 0। তো এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এ ভাবি, আর এক্স প্লাস ওয়াইকে এ ভাবলে এ স্কোয়ার প্লাস
এ মাইনাস 30। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব, যেখানে 30কে ভেঙে আমাকে 1 আনতে হবে। তাহলে 5 ছক 30, 6 থেকে 5 বিয়োগ করলে 30 হয়। তো আমরা লিখব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস, এখানে 5 ছক 30, 5 আর 6, তাহলে এইখানে যে 1 আছে, 1-এর জায়গাতে 6 মাইনাস 5 লিখব। সেক্ষেত্রে 6 এক্স প্লাস ওয়াইয়ের সাথে গুণ হয়ে 6 ইন্টু এক্স প্লাস ওয়াই, 5 এক্স প্লাস ওয়াইয়ের সাথে গুণ হয়ে 6, 5 ইন্টু এক্স প্লাস ওয়াই হবে। তাহলে এটা 6 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 30, এটা সমান 0। তো দেখো, এই দুটো পার্ট থেকে আমরা এক্স প্লাস ওয়াই কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, আর এখানে থাকবে কি বল প্লাস 6। এক্স প্লাস ওয়াই কমন নিয়েছি, আর থাকছে না। আর এই দুটো পার্ট থেকে এটা আর এটা আমরা -5 কমন নেব। কমন নিলে এক্স প্লাস ওয়াই থাকবে, মাইনাস কমন নিয়েছি বলে মাইনাসে প্লাস, 5 ছক 30, 6 সমান 0। এবার দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস 6, এক্স প্লাস ওয়াই প্লাস 6 দুই জায়গাতে আছে। তাহলে লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস 6, কমন নিলাম, এক্স প্লাস ওয়াই -5 থাকবে, এটা সমান 0। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স প্লাস ওয়াই প্লাস 6 সমান 0। এখান থেকে বলা যায় এক্স প্লাস ওয়াই সমান -6, অথবা এক্স প্লাস ওয়াই -5 সমান 0, বা এক্স প্লাস ওয়াই সমান 5। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান -6 অথবা 5, বা -5 ও -6, -6 এবং 5। তো এটা অপশান ডি এর সাথে মিলছে। সো এখানে ডি উত্তর। 3 দাগে আছে, একটি ফাঁপা ঘনকের ভিতরে 6√3 সেন্টিমিটার একটি দণ্ড রাখা হলো, ঘনকটির আয়তন কত হবে? তো একটি ফাঁপা ঘনকের ভিতরে 6√3 সেমি একটি দণ্ড রাখা হলো, অর্থাৎ এখানে একটু ভাষার ইনকমপ্লিট ভাষা আছে। এখানে বলা উচিত ছিল যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 6.3√3 সেমি, 6√3 সেমি, 6√3 সেমি, অর্থাৎ এই 6√3টা ঘনকটির কর্ণের দৈর্ঘ্যকে প্রকাশ করছে। আমরা জানি বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য হয় a√2, a√3, বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য হয় a√3। এখানে কর্ণের দৈর্ঘ্য 6√3 আছে, তাহলে এই 6টা হচ্ছে ঘনকটির বাহুর দৈর্ঘ্য। তো ঘনকটির মধ্যে সর্ববৃহৎ দণ্ডটির দৈর্ঘ্য সমান ঘনকের কর্ণের দৈর্ঘ্য। সমান 6√3, এটা আছে 6√3 সেন্টিমিটার। অতএব বাহুর দৈর্ঘ্য এই 6 সমান 6 সেমি, ও আয়তন সমান a কিউব, অর্থাৎ বাহু কিউব। তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6 সেমি কিউব, তাহলে 6 ছক 36, 6 36 ও 216 সেমি কিউব, এটা হলো আয়তন। চার দাগে আছে ত্রিভুজ পিকিউ আর পিকিউ ও পিআর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এ ও বি। পিকিউ ইজ টু পিআর সমান 2:3, একিউ ইজ টু বিআর, এর এটা কত হবে? তাহলে ত্রিভুজ পিকিউ আর তো এখানে পিকিউ আর পিআর বাহু 2:1, পিকিউ আর পিআর 2:3, এটা পি কিউ, এটা ইজ আর।
তো পিকিউ ও পিআর বাহুর মধ্যবিন্দু এ ও বি, এই পিকিউ বাহুর মধ্যবিন্দু এ, পিআর বাহুর মধ্যবিন্দু বি। পিকিউ ইজ টু পিআর, এটা দেওয়া আছে 2:3। তাহলে এ কিউ আর বিআর, এ কিউ ইজ টু বিআর এটা বের করতে হবে। তাহলে এ কিউ বিআর এটা এবং এটার অনুপাত বের করতে হবে। পিকিউ আর পিআর এর মধ্যবিন্দু এ ও বি, পিকিউ ও পিআর এর মধ্যবিন্দু এ ও বি। অতএব আমরা জানি কি, তাহলে আমরা বলতে পারবো যে এই যে এবি, এবি সরলরেখাটা, তাহলে অতএব এবি সমান্তরাল বিকিউ কিউআর। তাহলে কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। অতএব এ পি, এই পার্ট আর এই পার্টের অনুপাত, এই পার্ট আর এই পার্টের অনুপাত সমান হবে এ পি বাই এ কিউ সমান বিপি বাই বিআর। তাহলে এপি বাই এ কিউ, এপি বাই এ কিউ আছে। এখন কি করব, এখন এপি বাই এ কিউ এই দিকটাতে আমি 1 যোগ করব। ঠিক একই রকমভাবে ডান দিক বিপি বাই বিকিউ, বিকিউ বিপি বাই বিআর এদিকেও 1 যোগ করলাম। তাহলে বিপি এপি বাই এ কিউ, এখানে নিচে হবে এ কিউ লসাগু, এ কিউ দিয়ে এ কিউকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এপিকে গুণ, তাহলে এপি প্লাস এ কিউ, এখানে হবে বিআর, ওপরে বিপি প্লাস বিআর। এপি এ কিউ যোগ করছি, এপি এ কিউ যোগ করছি, এটা অ্যাকচুয়ালি পি কিউকে বোঝাচ্ছে। তাহলে এটা পি কিউ বাই এ কিউ সমান বিপি বিআর, বিপি বিআর এটা অ্যাকচুয়ালি পি কিউকে বোঝায় না পিআরকে বোঝায়, পিআর বাই বিআর। এখন আমাকে বের করতে হবে এ কিউ বাই বিআর, এই যে এ কিউ আর এখানে আছে বিআর। তাহলে এ কিউ বাই বিআর বের করতে হবে, তো বজ্রগুণ করে দিই। বজ্রগুণ করলে এ কিউ ইন্টু পিআর সমান পি কিউ ইন্টু বিআর। তাহলে আমাকে এ কিউ এর নিচে বিআর আনতে হবে, এ কিউ এর নিচে বিআর আনতে হবে। তাহলে বাদিকটাতে আছে এ কিউ ইন্টু পিআর, নিচে আমি বিআর আনতে চাইছি, তাহলে বিআর লিখে দিলাম, কিন্তু বিআর লিখলেই কাজ মিটছে না, এখানে একটা এক্সট্রা পি কিউ আছে, তাহলে এ পিআর আছে, বিআর লিখলেও একটা এক্সট্রা পিআর আছে, তাহলে এদিকটা পিআর দিয়ে ভাগ করলাম। আর ডান দিকটা পি কিউ বাই পি কিউ ইন্টু বিআর আছে। এখন বাদিকটাকে যেহেতু বিআর ইন্টু পিআর দিয়ে ভাগ করছি, ডান দিকটাকেও তাই বিআর ইন্টু পিআর দিয়ে ভাগ করব। তো কি পেলাম তাহলে, পিআর পিআর কেটে যাচ্ছে, এ কিউ বাই বিআর সমান, এখানে বিআর বিআর কেটে দিলাম, তাহলে পি কিউ বাই পিআর, এ কিউ বাই বিআর, এ কিউ বাই বিআর সমান পি কিউ বাই পিআর, পি কিউ বাই পিআর, অর্থাৎ এটা সমান 2/3। তাহলে অতএব এ কিউ ইজ টু বিআর ইজ ইকুয়াল টু 2:3। তো এটা অপশন সি। এবার 5 দাগ, 5 দাগে আছে cot 4 থিটা প্লাস cot 6 থিটা সমান cot 45 ডিগ্রি হলে, এবং থিটা এই 0 ডিগ্রি ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি হলে থিটা এর মান কত হবে? তাহলে এখানে আছে cot 4 থিটা, এখানে প্লাস আছে, এটা প্লাস হবে না, এটা গুণ হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। cot 6 থিটা সমান cot 45 ডিগ্রি আছে, তাহলে আমাকে কি বের করতে হবে? থিটার মান বের করতে হবে। তো
তাহলে এখানে কট থিটা লিখলাম, কট 4 থিটা ইন্টু কট 6 থিটা সমান কট 45 ডিগ্রি মান 1, তাহলে লিখতে পারি কট 4 থিটা সমান 1 বাই কট 6 থিটা। তাহলে 1 বাই কট আমরা এটাকে tan 6 থিটা লিখতে পারি। আর ট্যানকে কট করতে গেলে আমরা কট করতে পারি তখনই যখন এই কোণটাকে চেঞ্জ করে লিখব। এটা tan 6 থিটা, এখানে বাদিকে যেহেতু ট্যান আছে, কট আছে, আমি এই ট্যানটাকে কট করে নেব। তার জন্য কি করতে হবে, তার জন্য এখানে 6 থিটা আছে, আমি 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লিখব। তাহলে কট 4 থিটা সমান কট 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। অতএব বলতে পারি 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা 4 থিটা প্লাস 6 থিটাকে বাদিকে আনলে প্লাস হবে 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 10 থিটা সমান 90 ডিগ্রি। এখান থেকে লেখা যায় থিটা সমান 90 ডিগ্রি বাই 10 সমান 9, থিটা সমান 9 বেরিয়েছে। তাহলে অতএব থিটা সমান 9 ডিগ্রি। 6 দাগে আছে 2 4 3 5 4 4 5 4 6 তথ্যের সংখ্যাগুরু মান কত হবে। তাহলে যে সংখ্যাটা বেশি বার আছে সেটাই হবে সংখ্যাগুরু মান। এখানে 4 দেখো বেশি বার আছে, 1 2 3 4, 4 বার আছে, তাহলে সংখ্যাগুরু মান এই 4 হবে। 2 এর শূন্যস্থান পূরণ করো, √7 - 3 এর অনুবন্ধী করণী হবে। এই রুটের আগের চিহ্নটা পাল্টাতে হবে, অর্থাৎ -√7 - 3। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে। তাহলে এটা আছে 2 এর 2 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা আছে 1/3। তাহলে আমাকে বের করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান বের করতে হবে। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার, আর এখানে লিখতে পারি sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে এ ভাবলে এই পার্টটাকে বি ভাবলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি, সেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে ভেঙে দেবো সেই সূত্রে, তাহলে এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1 হয়, আমরা জানি, আগে পরে করে আছে, আমরা এটা আগে এবং এটা পরে লিখলে অসুবিধা হবে না, কারণ মাঝখানে প্লাস আছে। তাহলে এটার মান 1 লিখলাম, আর এটার মান আছে 1/3, তাহলে সমান এটা 1/3 উত্তর। 2 এর 2টা 1/3 উত্তর, এখানে বসবে 1/3। বার্ষিক ড্যাশ পার্সেন্ট হার সুদে 1000 টাকার 2 বছরের সুদে মূলে 1210 টাকা হবে। তাহলে এখানে সরল সুদ নির্ণয়ের যে সূত্র I সমান PRT/100, এই সূত্র ব্যবহার করে অঙ্কটা সহজে করা যাবে। তো 2 এর 3 সূত্রটা হলো I সমান PRT/100। তাহলে এখানে IPRT কিসের মান কত দেওয়া আছে লিখে নিতে হবে। এখানে I সমান P সমান R সমান T সমান, তো এখানে বলা আছে বার্ষিক ড্যাশ পার্সেন্ট হার সুদে, অর্থাৎ সুদের হার বের করতে হবে। 1000 টাকার P এখানে 1000 টাকা, P 1000 টাকা 2 বছরের সুদে মূলে, সময় 2 বছর, আর সুদে মূলে আছে 1210। 1210 তার সুদ বের করতে গেলে সুদে মূলে যত হয়েছে তার থেকে আমাকে আসল বিয়োগ করতে হবে। তাহলে এটা হলো সমান 210 টাকা। এবার লিখবো, আমরা জানি যে, বলে সূত্রটা লিখে দেব। আমরা জানি যে
আই সমান পিআরটি বাই 100। এখান থেকে আমাকে আর বের করতে হবে, সেই জন্য বজ্রগুণ করে নিলাম। পিআরটি সমান 100 আই, বা আর সমান 100 আই বাই পি এবং টি হবে, আর সমান লিখছি যেহেতু, পি এবং টি সমান 100 ইন্টু আই ফর 210, পি ফর 1000 অ্যান্ড টি ফর 2, 1 2 3, 1 2 3 সমান 21/2, অর্থাৎ 10.5, 10 পূর্ণ 1/2। তাহলে সুদের হার কত হবে? 10 পূর্ণ 1/2%। অতএব আর সমান 10 পূর্ণ 1/2%। তো এখানে হবে 10 পূর্ণ 1/2%। তাহলে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান ড্যাশ প্রবণতার মাপক। এটা কেন্দ্রীয় হবে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। বৃত্তের কোনো জ্যা এর লম্বসমদ্বি খণ্ডক, বৃত্তের কোনো জ্যা এর লম্বসমদ্বি খণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী হয়, কেন্দ্রগামী। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। তো এখান থেকে ব্যাস বের করতে হবে। তাহলে এটা হলো 2/6। তাহলে এখানে আমরা উচ্চতা h এবং ব্যাসার্ধ যদি r ধরে নিই, তাহলে অঙ্কটা সোজা হবে। তাহলে মনে করি লম্ববৃত্তাকার চোঙটির ভূমির ব্যাসার্ধ r ও উচ্চতা h একক। তাহলে প্রশ্নানুসারে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, আয়তন হলো পাই r স্কয়ার h আর বক্রতলের ক্ষেত্রফল 2π r h, এই দুটো সাংখ্যমান সমান। এখন আমাকে r এর মান বের করতে হবে। তো উভয় দিকে পাই h দিয়ে ভাগ করব, পাই r স্কয়ার h, এখানে ভাগ করলাম পাই আর h, ডান দিকেও তাই 2π r h আছে, পাই আর h দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে পাই পাই কাটছে, h h কাটছে, একটা আর কাটছে উপর থেকে, আর নিচে থেকে একটা আর কাটছে। এখানে পাই পাই কাটছে, আর আর কাটছে, h h কাটছে। তাহলে এখানে কেবল আছে আর, আর ডান দিকে আছে কেবল 2। তাহলে আর সমান 2, অতএব ব্যাস সমান, এটা হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের ডবল, সমান 2 দুগুণে 4 একক। তিন দিকে আছে y সমানুপাতে 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। সত্য না মিথ্যা লিখতে হবে। y সমানুপাতি 1/x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y সমান k/x, যেখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক, k সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে y/x সমান অশূন্য ধ্রুবক কিনা দেখি এখানে, বা আমরা বলতে পারি xy সমান k সমান অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এটা আমি এখন লিখবো না, আমি y/x বের করার চেষ্টা করব। তাহলে এখানে xy আছে, আমাকে y থেকে y/x, তাহলে এখানে একটা x নিয়ে আসি, এখানে দুটো x আনতে হবে, x ইন্টু x সমান k/x ইন্টু x, x x কাটছে,
তাহলে আমরা বাঁদিকে পেলাম ওয়াই বাই এক্স, ডান দিকে পেলাম কে বাই এক্স স্কোয়ার। তাহলে ইট ইজ নট ইকুয়াল টু ধ্রুবক। তাহলে কি হলো, ওয়াই বাই এক্স সমান ধ্রুবক পাচ্ছি না, বাট প্রশ্নে বলা আছে অশূন্য ধ্রুবক, সুতরাং ওটা ভুল বলা আছে, মিথ্যা বলা আছে, তাহলে ওটা হবে মিথ্যা। এরপরে 3-2। আচ্ছা 3-2তে আছে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6, সমীকরণটির বীজ সংখ্যা 1 নাকি 2 না কত। তাহলে নিচে যেহেতু এক্স লেখা হয়ে গেছে, সুতরাং এক্স এর মান 0 হবে না, এটা এক্স এর মান 0 নয়, তো এক্স এর মান কেবল 6 হবে, তাহলে বীজ সংখ্যা 1টা। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6, বা বজ্রগুণ করলে পাই এক্স স্কোয়ার সমান 6x, বা এক্স স্কোয়ার মাইনাস 6x, ডান দিকে থাকছে 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 6, এটা সমান 0, তাহলে এক্স মাইনাস 6 সমান 0/x, এটা আমরা লিখতে পারি। কারণ কি, কারণ এক্স যেহেতু নিচে লেখা ছিল, তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে এক্স ইজ নট ইকুয়াল টু 0। এখান নিচে এক্স বসানো যায় তখনই, এক্স এর মান যখন 0 না হয় তখন আমরা নিচে এক্স লিখতে পারি। তাহলে নিচে এক্স লিখে আমরা এত দূর পর্যন্ত করতে পারলাম। এখন এক্স সমান 0 নয়, সেই জন্য এক্স মাইনাস 6 সমান 0/x লিখতে পারি। তাহলে লিখব কি, এক্স মাইনাস 6 সমান 0 বা এক্স সমান 6। তাহলে এখানে একটি বীজ সংখ্যা সমান 1। আচ্ছা, তাহলে যদি এটা এরকম কিছু থাকতো এক্স স্কোয়ার সমান 6x, সেক্ষেত্রে কিন্তু দুটো বীজ হতো, এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0 লিখতাম, বা এক্স কমন নিয়ে এক্স মাইনাস 6 সমান 0 লিখতাম। তাহলে এবার এখানে লিখতাম যে এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 6 সমান 0 বা এক্স সমান 6। তাহলে যে এক্স সমান 0 লিখলাম, এখানে কিন্তু আমরা এক্স সমান 0 লিখিনি, কারণ কি, এর নিচে এক্স বসানো আছে, এখানে কোনো নিচে এক্স বসানো নেই, সেই জন্য আমরা এক্স সমান 0 লিখতে পেরেছি। তাহলে এখানে বীজ কিন্তু দুটি, বীজ সংখ্যা সমান 2, কি 0 ও 6। এখানে বীজ সংখ্যা 1, এটা অনলি 6, এটা হচ্ছে বীজ। 3 দেখে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো আমরা যদি একটা শঙ্কু আঁকি, 3-3, আচ্ছা এটা 3-3, তাহলে এটা একটা শঙ্কু আঁকছি আমি, শঙ্কু আঁকলাম, এটা হলো শঙ্কুর উচ্চতা, আর এটা হলো শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে এই যে উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে, যার এই কোণটা 90 ডিগ্রি, আর এটা হলো অতিভুজ। তাহলে এটা সত্য। তারপরে 4 দাগে আছে ত্রিভুজ পিকিউআর এর কিউআর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে পিডি লম্ব কিউআর। তাহলে ত্রিভুজ পি কিউ ডি, ত্রিভুজ পি আর ডি এর সদৃশ করে দেখাতে হবে। 3-4 কি, পিকিউআর ত্রিভুজের কিউআর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে, তো পিকিউআর ত্রিভুজ আমি এঁকে নিই, এটা একটা ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম পি কিউ আর। এবারে এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ত্রিভুজ পিকিউআর এর কিউআর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে পিডি লম্ব কিউআর, পিডি লম্ব কিউআর, কিউআর উপরে পিডি লম্ব হবে, পিডি লম্ব কিউআর। তাহলে ডি এমন একটি বিন্দু যে পিডি লম্ব কিউআর। আচ্ছা বিন্দুটা কিউআর বাহুর উপরে, তাহলে পিডি লম্ব, হ্যাঁ তাহলে বিন্দুটা মোটামুটি এরকম জায়গাতে আছে ডি, তাহলে এই যে পিডিটা কিউআর বাহুর উপরে লম্ব। এখন আমাকে দেখাতে হবে যে, না আমাকে দেখাতে হবে না, এখানে
সত্য না মিথ্যা সেটা বলতে হবে। পি কিউ ডি, ত্রিভুজ পি কিউ ডি সদৃশকোণী ত্রিভুজ আর পি ডি, এটা সত্য না মিথ্যা বলতে হবে। পি কিউ ডি অর্থাৎ এই ত্রিভুজটা, আর এখানে আছে পি আর পি ডি, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী না, সদৃশকোণী নয়। কারণ এটা যদি সমকোণী ত্রিভুজ হতো, এই কোণটা 90 ডিগ্রি হতো, তবে কিন্তু এই দুটো ত্রিভুজ সদৃশ হতো। বাট এটা তো 90 ডিগ্রি নয়, সেই জন্য এখান থেকে যতই আমরা লম্ব টানি এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশকোণী হবে না। সুতরাং যে বক্তব্য লেখা আছে প্রশ্নে সেটা মিথ্যা। তারপরে 5 দাগে আছে একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পাবে 100 টাকা। রাজু আর আসিফের মূলধনের অনুপাত 5:4, রাজু মোট লাভের 80 টাকা পেয়েছে, তাহলে আসিফ কত পাবে? তো রাজু এর মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয়, তাহলে আমরা লিখতে পারি রাজুর লাভ বাই আসিফের লাভ সমান 5/4। এখান থেকে রাজুর লাভ বাই আসিফের লাভ, রাজুর লাভ বাই আসিফের লাভ, এটা আছে 5/4। এখন রাজু মোট লাভের 80 টাকা পেলে, তাহলে রাজু পেয়েছে 80 টাকা, এখানে লিখবো 80 টাকা। তাহলে আসিফের লাভ সমান 5/4 বা 5 ইন্টু আসিফের লাভ, 4 ইন্টু 80 টাকা। অতএব আসিফের লাভ সমান 4 ইন্টু 80 টাকা, তাকে ভাগ করতে হবে 5 দিয়ে। 5 ষোলং 80, 5 দিয়ে ভাগ করছি, তাহলে 4 ষোলং 64, তাহলে আসিফের লাভ হলো 64 টাকা। আসিফের লাভ হচ্ছে 64 টাকা। তো মোট লাভের 80 টাকা পেলে আসিফ কতটা, এখানে 100 টাকা লেখা আছে কিন্তু পাচ্ছে তো 64 টাকা, সুতরাং ওখানে মিথ্যা লেখা আছে। ছয় দিকে আছে যদি 0 ডিগ্রি ইজ লেস দ্যান ইকুয়াল টু থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 2। এখন আমরা দেখব যে সেক স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 2 কিনা। তাহলে এখানে আছে সেক স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান, তাহলে এই পার্টটাকে এ, এই পার্টটাকে বি ভাবলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 সেক থিটা কস থিটা সমান সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু সেককে আমরা 1/cos লিখতে পারি, আর এখানে একটা কস থিটা অলরেডি আছে, কেটে দিলাম। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার প্লাস 2 তাহলে এই রাশিটার মান খুব বেশি হলে 0 হতে পারে, যেহেতু স্কোয়ার আছে এর মান নেগেটিভ হবে না, এর মান কখনো এই যে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার এটা মান সবসময় এটা কি গ্রেটার দেন ইকুয়াল টু 0, অর্থাৎ 0 চেয়ে হয় বড় হবে নইলে 0 চেয়ে সমান হবে। যদি বড় হয় তাহলে 2 প্লাস বড় একটা সংখ্যা, তাহলে সেটা 2 এর চেয়ে বড়, আর যদি 0 হয় তাহলে 2 প্লাস 0, তাহলে এটা মোট 2 হলো। তাহলে মোট এর মানটা 2 হতে পারে বা 2 এর চেয়ে বেশি হতে পারে, 2 এর চেয়ে কিন্তু কম হতে পারে না, সবচেয়ে কম হলে 2ই হবে। তাহলে এর সর্বনিম্ন মান, অতএব সর্বনিম্ন মান
সর্বনিম্ন মান সমান 2। 4-এর একে আছে তিনটি সংখ্যা x1, x2, x3 এর গড় 15, x1 - 2, x2 + 1, x3 - 5 সংখ্যা তিনটির গড় নির্ণয় করো। তাহলে এর গড় 15 দেওয়া আছে, সেটা প্রথমে লিখব। 4-এর 1 x1 + x2 + x3 তিনটে সংখ্যা বাই 3 সমান 15 দেওয়া আছে। তাহলে প্রদত্ত যে সংখ্যাগুলো আছে এর গড় বের করতে হবে, অর্থাৎ x1 - 2 + x2 + 1 + x3 - 5 বাই 3 এর মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি সমান x1, x2, x3 আলাদা করে নিলাম, x1 + x2 + x3 আলাদা করে নিয়েছি বাই 3 প্লাস -2 + 1 - 5 -2 + 1 - 5 বাই 3 এর মান 15 দেওয়া আছে, 15 লিখব, প্লাস এখানে -2 - 5 - 7 + 1 তাহলে -6 বাই 3 2, তাহলে এটা হলো 15 - 2 সমান 13। 4 দাগে আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। তাহলে 50% বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমি এখানে ধরবো যে গোলকের ব্যাসার্ধ সমান 100 একক। মনে করি গোলকের ব্যাসার্ধ সমান 100 একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4πr², তাহলে এটা 4π পর্যন্ত রাখছি, আর এর মান 100 স্কোয়ার বর্গ একক সমান 4π আর 100 স্কোয়ার অর্থাৎ একের পিঠে 4টে শূন্য বর্গ একক। 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয় 150 একক ও বক্রতলের ক্ষেত্রফল πr² বর্গ একক সমান 4π 150 তার স্কোয়ার, তাহলে 15 15 225 আর দুটো শূন্য স্কোয়ার বর্গ একক। তাহলে শতকরা বৃদ্ধি বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান, তাহলে সূত্র হলো বৃদ্ধি ইন্টু 100 আর নিচে হবে প্রাথমিক মান সমান বৃদ্ধি বলতে এর থেকে, আচ্ছা এটা স্কোয়ার হবে না, এর থেকে এটা বিয়োগ করব, তাহলে কতটা বৃদ্ধি পেল সেটা পেয়ে যাব। এর থেকে বিয়োগ করছি 2 2 5 0 0 মাইনাস 4π ইন্টু একের পিঠে 4খানা শূন্য বাই প্রাথমিক মান, অর্থাৎ এটা প্রাথমিক মান ইন্টু 100। তাহলে 2 2 5 0 0 থেকে 1 4টে শূন্য বিয়োগ করতে হবে, তাহলে সমান বিয়োগ করলে 4π ইন্টু এর থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 1 2 5 0 0 আর নিচে 4π ইন্টু একের পিঠে 4টে শূন্য ইন্টু 100
1 2 1 2 1 2 4 পাই কেটে দিলাম, তাহলে হলো 125। তাহলে অতএব 125% বৃদ্ধি পাবে। 3 দাগে আছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে শঙ্কুর আয়তন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে। যদি শঙ্কুর ব্যাসার্ধ r ধরা যায়, উচ্চতা এখানে 12 সেন্টিমিটার দেওয়া আছে, তো যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নেব। শঙ্কুটির ব্যাসার্ধ r, এটা সমান x সেন্টিমিটার ধরি। তবে উচ্চতা h, এটা সমান 12 সেমি, আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র পাই r স্কয়ার h সমান পাই ইন্টু r, r এর মান x স্কয়ার আর h এর মান 12, এত ঘন সেন্টিমিটার, বা আমরা লিখতে পারি সেমি কিউব, সমান 12 পাই x স্কয়ার সেমি কিউব। তো এটার মান 100 পাই ঘন সেমি দেওয়া আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 12 পাই x স্কয়ার সমান 100 পাই, বা x স্কয়ার সমান 100 পাই বাই 12, 100 পাই বাই 12 পাই, পাই কেটে দিলাম, 4 দিয়ে 3 4 12, এটা 4 দিয়ে 4 25 100, তাহলে এটা হলো 25 এর 3। আচ্ছা, এখানে শঙ্কু, তাহলে আয়তন হবে 1 এর 3, আমি 1 এর 3টা দিতে ভুলে গেছি, এখানে বাই 3, এখানে বাই 3, এখানে বাই 3, 3টা এখানে গুণ হবে, 3 দিন কেটে দিলাম, তাহলে সমান 25, এক্স স্কয়ার সমান 25, তাহলে এক্স সমান পাবো √25 সমান 5, অতএব ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার। 4 আছে ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, ABC বিন্দু থেকে ত্রিভুজটির উচ্চতাগুলি ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে A1 B1 C1 বিন্দুতে ছেদ করেছে। যদি কোণ ABC সমান 45 ডিগ্রি হয়, তবে কোণ A1 B1 C1 এর মান নির্ণয় করো। এটা 4 এর 4। তো এখানে প্রথমে একটা আমি বৃত্ত এঁকে নেব। তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের কেন্দ্র এটা। তো এখানে একটা 35, তাহলে ABC এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন ABC বিন্দু থেকে উচ্চতা, এই বিন্দু থেকে উচ্চতা এটা বৃত্তকে A1 বিন্দুতে ছেদ করেছে। বি বিন্দু থেকে উচ্চতা এটা B1 বিন্দুতে ছেদ করেছে, আর সি বিন্দু থেকে উচ্চতা এটা বৃত্তকে C1 বিন্দুতে ছেদ করেছে। এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি দেওয়া আছে। তো আমাকে বের করতে হবে A1 B1 C1, অর্থাৎ এই কোণটা বের করতে হবে, এই কোণটার মান বের করতে হবে। তো এটা যেহেতু 45 ডিগ্রি, আর এই A1 এই BC-র উপরে লম্ব, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। তো যে ত্রিভুজটা আমরা আচ্ছা, এখানে A1 BC-কে যেখানে ছেদ করেছে P নাম দিলাম, B1 AC-কে যেখানে ছেদ করেছে Q নাম দিলাম, C1 AB-কে যেখানে ছেদ করেছে এখানে R নাম দিলাম। তাহলে এই যে P নাম দিয়েছি, P বিন্দুতে যে কোণটা আছে এই কোণটা 90 ডিগ্রি, কারণ এটা লম্ব। তো APB বা ABP ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে বাকি কোণ এটা
এটাও 45 ডিগ্রি হবে। তো এই কোণটার নাম বিএপি। কোণ বিএপি, এই কোণটা 45 ডিগ্রি হবে। কারণ কি? কারণ এটা লম্ব ছিল, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 45, তাহলে এটাও 45। তো বিএপি সমান লিখব কি, 180 ডিগ্রি থেকে, ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করলাম এবং তারও থেকে এই 45 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে এটা হয়ে গেল 45 ডিগ্রি। তো এই কোণটা 45 ডিগ্রি পেলাম। এখন দেখো যে এই যে কোণটা আছে, এই কোণটা অ্যাকচুয়ালি BA1 বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এটি BA1 বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটা। আবার দেখো এই বৃত্তচাপের উপর আরেকখানা কোণ আছে, এটা, অর্থাৎ B1A1। তাহলে একই বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর আছে কোণ B1A1। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই সাইড, এই দুটো কোণ থেকে একই বৃত্তচাপের উপর আছে। এটা যদি 45 ডিগ্রি হয়, এই সাইডটাও 45 ডিগ্রি হবে। তাহলে অতএব এই কোণটা, কোণ B1A1, এই কোণটা আর এই কোণটা, এটা পরপর সমান। এই কোণটার নাম বিএপি। তাহলে প্রত্যেকে কত করে? প্রত্যেকে 45 ডিগ্রি করে। তাহলে এই আমার B1 কোণ বের করতে হবে, এক সাইড পেয়ে গেলাম। এবার আমরা এই সাইডটা পাওয়ার চেষ্টা করব। তাহলে এই সাইডটা পাওয়ার জন্য আমি এই A1 উচ্চতাটা ব্যবহার করেছি এখানে। এবার B1 উচ্চতা ব্যবহার করে, না, B1 উচ্চতা ব্যবহার করে কিছু পাচ্ছি না, C1 উচ্চতা ব্যবহার করব। C1। তাহলে এই C1 উচ্চতা যদি ব্যবহার করি, দেখো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ RBC, আর কোণ 90 ডিগ্রি, বি কোণ 45 ডিগ্রি। তাহলে এই কোণটা 45 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তো এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে BCR, বা আমরা BCC1 বলতে পারি। আমি BCR বলবো এখানে। কোণ সি কোণটা, বা RCB বা BCR। তাহলে কোণ BCR, এই কোণটা 3টি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই 90 বিয়োগ করব আর এই 45 বিয়োগ করব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি এর সমান হচ্ছে। তাহলে দেখো এটা যে বৃত্তচাপের অবস্থিত, সেটা হচ্ছে BC1 বৃত্তচাপের উপর এই কোণটা আছে। তাহলে এটি BC1 বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এটা BC1 বৃত্তচাপের উপর অবস্থিত। দেখো BC1 বৃত্তচাপের উপর আরেকখানা কোণ আছে, যেটা এটা। অতএব এই সাইডের কোণটা, 45 ডিগ্রি পেয়েছিলাম। এবার এই সাইডে কোণটা, এটা যে বৃত্তচাপে আছে, এটাও সেই বৃত্তচাপে আছে। তাহলে এটা 45 ডিগ্রি যখন, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি হবে। তো এটি BC1 বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে একই বৃত্তচাপে
চাপের উপর আছে এই কোণটা, এর নাম বি বি1 সি1, বি বি1 সি1, কোণ বি বি1 সি1। তাহলে অতএব এই কোণটাও বি বি1 সি1 কোণটাও কোণ বি বি1 সি1 কোণটা এই কোণ বিসিআর এর সাথে সমান, কারণ দুটো কোণই একই বৃত্তচাপের উপর আছে। তাহলে এটা 45 ডিগ্রি। তাহলে আমি কি পেলাম, এটা একটু আগে পেলাম 45 ডিগ্রি, আর এখন পেলাম এটা 45 ডিগ্রি। তাহলে যে কোণটার মান বের করতে হবে এ1 বি1 সি1, অতএব কোণ এ1 বি1 সি1, এ1 বি1 সি1, এই কোণটা এই দুটো কোণের যোগফল। এই সাইডের কোণটার নাম বি বি1 এ1, এটা সমান বি বি1 এ1 প্লাস এই সাইডের কোণটা, এর নাম বি বি1 সি1, কোণ বি বি1 সি1। আবার সমান দিলাম বি বি1 সি1 বি বি বি1 সি1। তাহলে এইখানে আছে বি বি1 সি1, এটা 45 ডিগ্রি, তাহলে এটা লিখবো 45 ডিগ্রি প্লাস বি বি বি1 এ1, বি বি1 এ1 এটা 45 ডিগ্রি, বি বি1 সি1 এটাও 45 ডিগ্রি। এই যে বি বি1 সি1 এটা 45 ডিগ্রি, তাহলে 45 45 মোট হলো 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ এ1 বি1 সি1 সমান 90 ডিগ্রি। পাঁচে আছে এ স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যেখানে এ ও বি ধনাত্মক। এখানে আছে এ স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে যেমন এ স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স এর মান ক্ষুদ্রতম হবে, এরও মান ক্ষুদ্রতম, এরও মান ক্ষুদ্রতম, তারপর যোগ করার পরে যেটা হবে সেটা টোটালটার মান ক্ষুদ্রতম। তাহলে এর মান ক্ষুদ্রতম হবে যখন এই কস স্কোয়ার এক্স এর মান বৃহত্তম। তাহলে আমরা জানি কস থিটার বৃহত্তম মান 1 হয়, সমান 1 লিখলাম। আর এ মানে বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স এর মান ক্ষুদ্রতম হবে যখন সাইন স্কোয়ার এক্স এর মান বৃহত্তম, আর সেটা বৃহত্তম মানটা হলো 1। তাহলে এর সবচেয়ে বড় মান 1 হয়, এর সবচেয়ে বড় মান 1 হয়। তাহলে কি করব, তাহলে এখানে কস স্কোয়ার এক্স এর জায়গাতে 1 বসাবো, সাইন স্কোয়ার এক্স বা কস এক্সের জায়গাতে 1 বসাবো, সাইন এক্সের জায়গাতে 1 বসাবো। তো আমি এখানে স্কোয়ারটা দিলাম না। তাহলে কস এক্স এর মান বৃহত্তম হলে তবে এর মান সবচেয়ে ছোট হবে, আর সাইন এক্স এর মান যদি সবচেয়ে বড় হয় তাহলে এর মান এই টোটালটার মান সবচেয়ে ছোট হবে। তাহলে দুটোর মান সবচেয়ে ছোট হবে যখন এটাও সবচেয়ে বড়, এটাও সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় 1 হয়, এটা সবচেয়ে বড় 1 হয়। তাহলে অতএব প্রদত্ত রাশিটির ক্ষুদ্রতম মান সমান এ স্কোয়ার বাই 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 1 তার স্কোয়ার সমান এ স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার বাই 1, 1 দিয়ে ভাগ করলে সংখ্যাটা কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো এর ক্ষুদ্রতম মান। এরপরে আছে 4-6।
ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অতিভুজ এসি কে ডি বিন্দুতে স্পর্শ করে। যদি এডি সমান 10 সেন্টিমিটার এবং ডিসি সমান 3 সেন্টিমিটার হয় তবে অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এখানে প্রথম আমরা একটা ত্রিভুজ এঁকে নেব। এ বি সি, তাহলে অন্তবৃত্ত এসিকে ডি বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ বৃত্তটা এরকম। এই বিন্দুটা হলো ডি বিন্দু, এটা অন্তবৃত্তের কেন্দ্র। তাহলে এডি সমান 10 সেন্টিমিটার, এটা 10 সেমি। তারপরে আছে ডিসি সমান 3 সেমি, ডিসি সমান 3 সেমি হয়, তবে অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, অর্থাৎ এই দূরত্ব বের করতে হবে, বা আমরা বলতে পারি এই দূরত্ব বের করতে হবে। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি x ধরে নিই, তাহলে এতটুকু এটা x, এতটুকু এটা x, এতটুকু এটা x, এতটুকু এটা x। মনে করি অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান x সেমি। আচ্ছা, তাহলে এটা ও নাম দিলাম, এটা পি নাম দিলাম, এখানে কিউ নাম দিলাম। তাহলে দেখো এখানে আমরা জানি উকেন্দ্রীয় বৃত্তের এ বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা এ কিউ আর একটা এডি। তাহলে এ কিউ আর এডি পরপর সমান হবে। তো এখানে এ কিউ সমান এডি সমান 10 সেমি। একইভাবে সি বিন্দু থেকে দুটো স্পর্শক এটা আর এটা, তাহলে এপি সমান না সিপি সমান সিডি, সিপি সমান সিডি সমান 3 সেমি। আর এতটুকু তো এক্স দেখতে পাচ্ছি, তাহলে এবি সমান পেলাম, এবি সমান এটা 10 আর এটা এক্স, 10 প্লাস এক্স, ও বিসি সমান এদিকে 3 আর এদিকে এটা 10, 3 আর এদিকে এক্স, তাহলে 3 প্লাস এক্স। আর এসি সমান 10 আর 3 13, 10 প্লাস 3 সেমি সমান 13 সেমি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে বলতে পারি এসির মান 13 সমান এবির মান 10 প্লাস এক্স প্লাস বিসি এর মান 3 প্লাস এক্স। এখান থেকে এক্স এর মান বের করতে হবে। 13 13 169 সমান এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেবো, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার এটা 100 হবে, প্লাস 2ab 10 আর এক্স গুণ করলে 10x, আর তার সাথে 2 গুণ, তাহলে 20x 2ab জায়গাতে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, ও এখানে প্লাস হবে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 3 স্কোয়ার যেটা 9, প্লাস 2ab 3x তার সাথে 2, তাহলে 6x প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার। তাহলে পাচ্ছি 169 সমান এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 20x আর প্লাস 6x প্লাস 26x
এখানে 100 আর এখানে 9 প্লাস 109। তো যদি সবগুলো সংখ্যাকে বাদিকে নিয়ে আসি বা এটাকেও ডান দিকে নিয়ে চলে গেলাম, বাদিকে কেবল শূন্য থাকছে, শূন্য সমান 2x² প্লাস 26x প্লাস 109 মাইনাস 169, বা এখানে হলো 2x² প্লাস 26x 109 169 থেকে 109 বিয়োগ করব, এটা 0 6, তাহলে 60 পেলাম, বিয়োগ করে -60 সমান 0, বা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে পাই x² প্লাস 13, 26 হাফ 13, 13x মাইনাস 30, এটা সমান 0। এবার উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা 30কে ভেঙে 13 আনবো, এটা সমান 0 ছিল। তো 30কে ভেঙে 13 করতে হবে, তাহলে x² দিলাম প্লাস 3 10 কে 30, অর্থাৎ 10 প্লাস 3 লিখলাম 13 জায়গাতে, তারপরে x মাইনাস 30 সমান 0, বা x² প্লাস 10x প্লাস 3x মাইনাস 30 সমান 0। তাহলে xকে 10-এর সাথে গুণ করে এখানে বসালাম, 3-এর সাথে গুণ করে এখানে বসালাম, তাহলে এই দুটো পদ থেকে x কমন নেব, তাহলে x প্লাস 10, এই দুটো পদ থেকে 3 কমন নেব, তাহলে x, এখানে x মাইনাস 10 হচ্ছে, কোথাও একটা প্লাস মাইনাসের গন্ডগোল হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই 30কে ভেঙে 13 করেছি 10 প্লাস 3 করে, সেই জন্য গন্ডগোলটা হয়েছে, এখানে প্লাস এখানে মাইনাস। বরং এটা অন্যভাবে করি, x² প্লাস 13x মাইনাস 30 সমান 0 ছিল, তাহলে লিখব x² প্লাস 13 জায়গাতে আমি 15 2 30, 15 মাইনাস 2 লিখতে পারি, x মাইনাস 30 সমান 0, বা x² প্লাস 15x প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাস 30 সমান 0, বা x কমন নিলে x প্লাস 15, এখান থেকে 2 কমন নিলে মাইনাস 2 কমন নিলে x প্লাস 15 2 30, এটা সমান 0। x প্লাস 15 দুই জায়গাতে আছে, কমন নেব, থাকবে x মাইনাস 2, এটা সমান 0। তাহলে x প্লাস 15 সমান যদি আমি 0 লিখি, তাহলে আমাকে x সমান লিখতে হবে মাইনাস 15। x যেহেতু বাহুর দৈর্ঘ্য ছিল, সেটা মাইনাস হতে পারে না, সেই জন্য এটা ইজ নট ইকুয়াল টু দেবো। অতএব x মাইনাস 2 এটা সমান 0, বা বলতে পারি x সমান 2। x সমান 2, এখন x ছিল অন্তবৃত্তের ব্যাসার্ধ, অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, যার এসি সমান বিসি এবং এবি স্কয়ার সমান 2ac স্কয়ার হলে কোণ সি এর পরিমাপ কত? পরিমাপ নির্ণয় করো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এসি আর বিসি পরপর সমান। তো এখানে এসি আর বিসি পরপর সমান, আর আছে এবি স্কয়ার সমান 2ac। মোটামুটি এভাবে একটা ত্রিভুজ আঁকছি, এই বাহুটা যত, এই বাহুটা ঠিক তত, এ আচ্ছা এ বি সি, না তাহলে এসি সমান বিসি হচ্ছে না, এ বি সি, না ত্রিভুজটা এইভাবে আঁকলে হবে না। তো আমি এখানে পুনরায় আঁকছি, এসি এ বি সি। আচ্ছা, এটা আর এটা সমান, তো ত্রিভুজটা এরকম দেখতে হবে।
তাহলে এ বি সি, এখানে সি বিন্দুটা দিই, সি, এখানে এ, এখানে বি, এ বি সি এর এসি সমান বিসি, এই বাহুটার এই বাহুটা পরপর সমান। ঠিক আছে, আর এবি স্কোয়ার সমান 2 এসি স্কোয়ার। তো ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, এটা মাথায় রাখতে হবে। আর আছে এবি স্কোয়ার সমান 2 এসি স্কোয়ার, বা বলতে পারি এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বা এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস, দেখো এসি আর বিসি পরপর সমান, তাহলে আমরা লিখতে পারি বিসি এসির জায়গাতে, বা এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা জানি যে ত্রিভুজের বাহুগুলির মধ্যে এরকম সম্পর্ক থাকলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়। অতএব এখানে জানো অতিভুজ স্কোয়ার পিথাগোরাসের সূত্রের মতো, পিথাগোরাসের সূত্র মেনে চলছে এই ত্রিভুজটা। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। যার অতিভুজ, এটা অতিভুজ হবে এবি, অতিভুজ এবি, এই এবি বাহুর মানে এবি এর বিপরীত কোণ সমান এই কোণটা এসিবি, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। অতএব কোণ সি সমান 90 ডিগ্রি। A:B সমান 3:2, B:C সমান 3:2 হলে A প্লাস B ইজ টু B প্লাস C, তাহলে হলে A প্লাস B ইজ টু B প্লাস C এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে A:B C এর মান প্রথমে বের করে নিতে হবে, বের করে নিয়ে তারপরে A B এর মানগুলো এখানে বসিয়ে দিলে এই অনুপাতের মান বেরিয়ে যাবে। তাহলে এখানে আছে A:B, তো A:B-টাকে আমি A/B বলে লিখবো, এটা 3/2, আর B:C এটা সমানও 3/2 আছে। তাহলে B এর জায়গাতে 2, B এর জায়গাতে 3। তো এই বি সমান করার জন্য এর উপর নিচে 3 দিয়ে গুণ করলাম, আর এর উপর নিচে 2 দিয়ে গুণ করলাম। তাহলে 3 3 9, 3 2 6, 3 2 6, 2 2 4। তাহলে অতএব A:B ইজ টু C সমান 9:6:4। তাহলে এখান থেকে ধরে নেব A সমান 4K, B সমান 6K, আর A সমান 9K, B সমান 6K, C সমান 4K। তাহলে লিখব ধরি A সমান 9K, B সমান 6K, আর C সমান 4K। অতএব A প্লাস B ইজ টু B প্লাস C, A প্লাস B ইজ টু B প্লাস C সমান, তাহলে A যেখানে আছে 9K বসাবো, প্লাস B এর মান 6K, এখানে 6K বসাবো, ইজ টু B এর মান 6K,
আর সি এর মান 4k। 9 এবং 6 মিলে 15, তাহলে এটা হলো 15k ইস টু 6 এবং 4 মিলে হলো 10, এটা 10k সমান 15 ইস টু 10। এখন 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 2 10। তো অতএব a প্লাস বি ইস টু বি প্লাস সি, এটা সমান 3:2। আচ্ছা 9 দাগে আছে এক্স সমানুপাতি ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, ওয়াই সমান 16 হলে এক্সের মান নির্ণয় করো। তাহলে এক্স সমানুপাতি ওয়াই আছে, এখানে আমরা যদি সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন নিয়ে আসি, তাহলে এখানে একটা ধ্রুবক সংখ্যা আনতে হবে, অর্থাৎ এক্স সমান কে ওয়াই। এক্স সমানুপাতি ওয়াই বা এক্স সমান কে ওয়াই, কে সমান ভেদ ধ্রুবক। কে সমান ভেদ ধ্রুবক। এখন এখানে ওয়াই সমান 8 এবং এক্স সমান 2 বলা আছে, তাহলে এক্স সমান 2, ওয়াই সমান 8 বলা আছে। তো এখান থেকে পাই কে সমান 2/8, 2 দিয়ে কাটাকুটি করলে 1/4, তাহলে কে সমান 1/4 পেলাম। তো তাহলে এক্স সমান কে ওয়াই ছিল, আমরা বলতে পারি অতএব এক্স সমান কে ফর 1/4 ওয়াই বা এক্স সমান y/4। তো এখানে এবার কি করতে হবে, ওয়াই সমান 16 বলা আছে, সেখান থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে বা আচ্ছা এখানে লিখব যে যেহেতু ওয়াই সমান 8 হলে এক্স সমান 2, সেই জন্য এখানে এক্স আর ওয়াইয়ের মান বসিয়েছি, এখানে লিখে দিলাম। এবার এক্স সমান ওয়াইয়ের মান 16 বলা আছে বাই 4, তাহলে 4 4 16, তাহলে এটা হলো এক্স এর মান 4। 10 আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করো। তাহলে 4 বছরের সুদ আসলের 8/25, আমরা যদি আসল ধরে নিই x টাকা, তাহলে সুদ হবে 8x/25 টাকা। তাহলে 4 10, মনে করি আসল সমান x টাকা। আমরা x টাকাকে এই আসলকে p দিয়ে লিখি, তারপরে সুদ, দেখো সরল সুদ নির্ণয় সূত্র i সমান p আর t বাই 100। এখানে i p আর t কিসের মান কত দেওয়া আছে লিখে নেব। তো আসল p, এটা আমি অলরেডি x টাকা ধরেছি, তারপরে সুদ ব্র্যাকেটে i, এটা সমান 8/25, তাহলে 8x/25 টাকা। তারপরে সুদের হার, ব্র্যাকেটে আর, সুদের হার এখানে দেওয়া নেই, তাহলে সুদের হার বের করতে হবে, এবং সময় ব্র্যাকেটে টি, এটা 4 বছর বলা আছে। তাহলে লিখব আমরা জানি যে i সমান পি আর টি বাই 100। এখান থেকে যেহেতু আর এর মান বের করব, বজ্রগুণ করে নেব, পি আর টি সমান 100i বা আর সমান 100i বাই পিটি সমান 100 ইন্টু আই, দেখো আই 8x/25 আছে, 8x/25 বাই পিটি, পি এর মান আছে x টাকা, x বসালাম, টি এর মান 4, তাহলে এটা হবে 100 উপরে ইন্টু 8x উপরে বাই x
ইন্টু 4 ইন্টু এখানে 25, এক্স এক্স কেটে যাচ্ছে, 4 দুগুণ 8 2, তাহলে এটা হলো 4 দুগুণ 8। অতএব বার্ষিক সুদের হার সমান 8%। চারশো টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। তাহলে এটাও সূত্র দিয়ে করবো, চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র। এখানে আসল 400 টাকা দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি 441 টাকা দেওয়া আছে। এটা সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল বলতে পারি বা সবৃদ্ধি মূল বলতে পারি। আর সময় দেওয়া আছে 2 বছর। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে। আচ্ছা, সূত্রটা কিন্তু আমাদের মাথায় থাকা দরকার। সূত্রটা হচ্ছে a সমান p ইন্টু 1 প্লাস 100 টু দি পাওয়ার n। তাহলে a p আর n কিসের মান কত দেওয়া আছে সেটা পরপর লিখব। তো এখানে সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে a, এটা সমান দেওয়া আছে 441 টাকা। তারপর আসল ব্র্যাকেটে p, এটা দেওয়া আছে 400 টাকা। আসল ব্র্যাকেটে p সমান 400 টাকা। তারপরে সুদের হার ব্র্যাকেটে r, এর মান বের করতে হবে। সময় ব্র্যাকেটে n, সময় ব্র্যাকেটে n, এটা 2 বছর। এখানে যদিও এই এনটা এখানে পর্ব বোঝায়, কিন্তু যেহেতু 1 বছর পর পর আসল এই সুদটা আসলের সাথে যোগ হচ্ছে, সেই জন্য আমরা এখানে পর্বটাকে বছর লিখতে পারি। তাহলে এবার লিখবো, আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে যে মানগুলো জানি, a 441, p 400, 1 প্লাস r এর মান, দেখো r এর মান বের করতে হবে, তার rটাকে r হিসাবেই রাখবো 100, আর n এর মান দেওয়া আছে 2 বসিয়ে দিলাম। তো এখানে যেহেতু r আছে, ভেতরটা আর ক্যালকুলেশন করা যাবে না, আমি এটা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 এর মানই এটা সমান লিখবো, এটা 441 বাই 400, 441 বাই 400। এবার আমরা জানি 21-এর বর্গ 441 হয় এবং 20-এর বর্গ 20 ইন্টু 20, এটা 400, অর্থাৎ এটা হচ্ছে 20 স্কোয়ার। আর 21 ইন্টু 21, এটা সমান 4 4 1, গুণ করলে 4 4 1 হয়। তাহলে আমরা এটাকে 21 স্কোয়ার লিখতে পারি। তাহলে 4 4 1 আর 400, এখানে 21 বাই 20 তার হোল স্কোয়ার লিখলাম। এবার দুই পক্ষ যদি তুলনা করি, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে আমি স্কোয়ার যদি তুলে দিই, বা অন্য ভাষায় বলতে হয় উভয় পক্ষ যদি বর্গমূল করি, তাহলে 1 প্লাস r বাই 100 সমান 21 বাই 20, বা r বাই 100 সমান 21 বাই 20, একটাকে সমান চিহ্নের ডান দিকে রাখছি, তাহলে -1। এটা হিসাব করলে কত হবে, 20 দশকু, ওপরে হবে 21 মাইনাস 20, তাহলে 1 বাই 20 হচ্ছে, r বাই 10 সমান 1 বাই 20। বজ্রগুণ করলে পাই 20r সমান 100, বা r সমান 100 বাই 20, 5 20 100, 5। তাহলে r এর মান পেলাম 5। তাহলে অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এখানে আমি শতকরাটা লিখিনি, কারণ এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবো, তাই সমান 5%। এখানে শতকরা লিখলে 5% দেওয়া যেত না, সেক্ষেত্রে 5 টাকা লিখতে হতো।
তাহলে 4/12। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং কেন্দ্রীয় কোণ এর মধ্যে সম্পর্ক জানি যে এস সমান আর থিটা, বা কোণ সমান চাপ, বৃত্তচাপ ভাগ ব্যাসার্ধ। তো এখানে কি কি দেওয়া আছে লিখে নেব। প্রথমে এখানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ব্র্যাকেটে স্মল আর, এটা সমান 28 সেমি। এটা সমান 28 সেমি। বৃত্তচাপের দৈর্ঘ্য, এস সমান এখানে আছে 5.5 সেমি। 5.5 সেমি। কেন্দ্রীয় কোণ থিটা, এটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে থিটা সমান বৃত্তচাপ ভাগ ব্যাসার্ধ। তাহলে এস এখানে আছে দেখো 5.5, আর এখানে থিটা না এস বাই আর আছে 28। তো যদি দশমিক তুলে লিখি, এখানে 28 হচ্ছে, দশমিকের জন্য নিচে একটা আমরা 10 লিখব। 2, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5, 11, 55, তাহলে এটা হলো 11/28 × 56। তাহলে এত রেডিয়ান বেরিয়েছে। এখন রেডিয়ানে কোণগুলো আমরা পাই দিয়ে লিখে অভ্যস্ত, সুতরাং আমরা যদি পাই দিয়ে লিখি, যদি কিছু না বের করি, আমরা 11/56 রেডিয়ান লিখলে উত্তরটা ঠিক আছে। অতএব এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান কত। কেন্দ্রীয় কোণটির মান সমান 11/56 রেডিয়ান। কিন্তু আমরা রেডিয়ান পাই দিয়ে দেখে অভ্যস্ত, তাহলে এইটাকে এখানে যদি পাই দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে 11/56 যেহেতু রেডিয়ান, আমি লিখব 22/7 গুণ করে দিলাম। একইভাবে 7/22 ও গুণ করে দিলাম। তাহলে কি হলো? এটা কিন্তু এর জাস্ট এটা সমান পাই দিয়ে লেখার চেষ্টা করছি। তো দেখো এই 22/7 এটা হলো পাই, আর যেহেতু এখানে কোনো 11/56 ছিল, অন্য কোনো সংখ্যা ছিল না, সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি 7/22 লিখে দিচ্ছি, কারণ 7 কেটে দিলাম, 22 কেটে দিলাম, যেন কিছুই করিনি। তো যাই হোক, এখানে পাই তাহলে 11/56 ইন্টু এটা ইজ পাই অ্যান্ড এটা ইজ 7/22। এবার কাটাকুটি করি, তাহলে এখানে হবে 11 × 22, 7 × 8 = 56, তাহলে উপরে থাকছে পাই আর নিচে থাকছে 8 × 2 = 16 রেডিয়ান। বা আমরা এই রেডিয়ানটাকে বানান করে না লিখে এখানে সি দিলাম, সি রেডিয়ানকে বোঝাই, তাহলে πc/16। তাহলে কেন্দ্রীয় কোণটির মান πc/16। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।